আমাদের শুলপুর ক্রেডিটের ইলেকশন শুরু হয়েছে। আমি এবং আমার পরিবারের কাছ থেকে সবসময় একটা ইয়ে ছিল যেন আমি এটা নিয়ে আর কোনো কথা না বলি বা কোনোভাবেই না হই। কারণ আমারও একটা গিল্টি ফিলিং আছে যেহেতু আমি কমপ্লিট না করে আমার আসতে হয়েছে বিদেশে। তো শুরুতে আমি আমার দেশবাসীর কাছে, আমার শুলপুরবাসীর কাছে আমি কৃতজ্ঞতাও জানাই যে আমাকে তারা মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছিল সেক্রেটারির জন্যে। আবার সাথে, সাথে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি পুরোটা সময় কমপ্লিট না করে আসতে হয়েছে। শুলপুরবাসী আপনারা জানেন বিদেশের ব্যাপারটা কেমন হয়। সময় মতো যদি অ্যাটেন্ড না করা হয় তাতে ভিসা ফেল হয়। এখানে অনেক ক্রিটিক্যাল অনেক বিষয়গুলো আছে। আমার চাইতে আপনারা অনেকেই অনেক ভালো জানেন। তাই জীবিকার তাগিদে বা ফ্যামিলির জন্যে সবাই আমরা বিদেশে আসি বা একটা সিকিউরড লাইফ চাই। তার মানে এই না যে আমি শুলপুরকে ভালোবাসি না। মনে প্রাণে আজীবন ধরে শুলপুরকে ভালোবাসি, মিস করি অনেক। বলতে গেলে অনেকটা লুকিয়ে আছি। কারণ খারাপ লাগে দেশের জন্যে, প্রচণ্ড রকম খারাপ লাগে। এগুলো নিয়ে কথা বলতে চাই না। বুক কাঁপে, কণ্ঠ ভারী হয়ে যায় এগুলো নিয়ে কথা বলতে গেলে। তাই লুকিয়েই রাখি। খুব প্রাসঙ্গিক কারণেই আমি আসলাম। কোনোভাবেই আসতে চাই নাই বা কোনোভাবে কোনো ভিডিও কোনো কথা বলতে আমি চাই নাই। আমাকে দেখবেন আমি কখনো লাইভে আসি না বা ইয়ে আসি না, কিন্তু আসতে বাধ্য হলাম কারণ ভিলেজ পলিটিক্স সবসময় আমার শুলপুরবাসীকে নানাভাবে মিথ্যা আশ্বাস দিয়ে সবসময় শুলপুরবাসীর মূল্যবান ভোটকে ডাইভার্ট করে ফেলে। তাই আমি কিছু ভুল আমি ধরাই দিতে চাই। এটা ভুলই, সেটা যেই করুক। যেই ভুলগুলা বারবার করতেছে, আমি তাই সবার স্বচক্ষে আমি দেখিয়ে দিতে চাই এগুলো ভুল, এগুলো সঠিক কথা নয়। ভিলেজ পলিটিক্স আসলে দুর্দান্ত খারাপ জিনিস। ভালো মানুষকে খারাপ বানিয়ে দেয়, খারাপ মানুষকে ভালো বানিয়ে দেয়। জিরোকে হিরো আর হিরোকে জিরো বানিয়ে দেয়। অনেক মূল্যবান মানুষ, অনেক মূল্যবান ব্যক্তিরা তাদের পরিশ্রম, তাদের সেবা দিতে পারি নাই অনেক ভিলেজ পলিটিক্সের কারণে। আমি কিছু বিষয় খোলাসা করে দিই, তাহলে আপনার নিজেরাই বুঝতে পারবেন। সজলদা আর মোজেস দুইজনই যোগ্য প্রার্থী, কোনোভাবেই আমি অস্বীকার করি না। দুইজনই যোগ্য প্রার্থী, কিন্তু একদম শুরুতে এই কথাটা বলে ফেলি। যোগ্য প্রার্থী মানে এই না যে প্রতিবার তাকিয়ে দিতে হবে। তাতে কিন্তু কোনো দিন জেনারেশন ক্রিয়েট হয় না, নেতৃত্ব সৃষ্টি হয় না। শুলপুরবাসী নেতৃত্ব শূন্যতায় ভুগবেন যদি এইবারও অন্তত নতুনকে সুযোগ না দেন। সজলদা বলতেছে সে অনেকবার নতুনরা এসে এখানে চেয়ারম্যান পদে বসতে পারবে না। তিনি বলতেছেন যে একেবারে ছোট থেকে অনেক বছর ধরে আসতে হবে, তাহলে নাকি এই সমিতি বুঝতে পারবে। ইটস নট এ রকেট সায়েন্স। শুলপুর সমিতি এইটুকু। আমি বা মোজেস যারা শুলপুরের গণ্ডি পার হয়ে বাইরে গিয়েছি, শুধু আমরাই জানি। কারণ আমরা প্রচুর ট্রেনিং পেয়েছি এই কোঅপারেটিভের বিষয়ে। এত ট্রেনিং পেয়েছি বলে শেষ করতে পারবো না। মজেসও তাই। মজেস এক যুগেরও বেশি সময় ধরে এই সমবায়িতেই আছে এবং সবচেয়ে মূল্যবান দায়িত্ব পালন করতেছে মজেস। তাহলে কিভাবে সে যোগ্য প্রার্থী না? আজকে সুযোগ, একবার চিন্তা করে দেখেন, যদি আজকে মজেস এবার যদি সুযোগ না পায়, ও কি উৎসাহ হারাবে না? মজেসের পরে বিশাল বড় গ্যাপ প্রেসিডেন্সিতে, চেয়ারম্যানশিপে বিশাল বড় গ্যাপ। ও যদি উৎসাহ হারায়, পরবর্তীতে কত বছর আপনারা নতুন প্রেসিডেন্ট দেখবেন? একবার চিন্তা করে দেখেন তো। এমন না সজলদা ভালো করে নাই, অবশ্যই ভালো কাজ করেছে, কিন্তু সজলদা যেহেতু দেশে আছে এবং যতটুকু আমি বুঝতে পারছি সে আরও বছর পর বছর দেশেই থাকবে। কারণ যেই সময়ে একটা ছেলে কাজ করে করে নিজের পরিবারটাকে আগায় নেয়, নিজের জন্য একটা ক্যারিয়ার করে, নিজের ভবিষ্যতের জন্য, নিজের ছেলে সন্তান, নিজের একটা পরিচয় ক্রিয়েট করে, সেই সময়টা তো সজলদা অবহেলায় নষ্ট করছে একদম গ্রামে বসে থেকে। আর সেটাকে সে অস্ত্র বানাচ্ছে যে আমি 7 দিনে সময় দিব। এটা কি চাকরি? এখানে চাকরি করবে বেতনভুক্ত?
তাদের করবে? এখানে আমি যে শ্রম দিচ্ছি সেই জন্য মেম্বার আমাকে সামান্য একটা অনারিয়াম দিচ্ছে, আমাকে সম্মান দিয়ে। সেটা ছোট হোক বড় হোক, সেটা আমরা মাথা পেতে নিচ্ছি, সেটা আমাদের আশীর্বাদ মনে করে। কিন্তু সেটা দিয়ে তো সংসার চলবে না। সজল কস্তার মতো এত ছোট একটা ফ্যামিলি থেকে এসে সে যদি রিক্সা চালিয়ে ডিরেক্টরশিপ করতে পারে, তাহলে সজল প্লিজ, আপনার কি সমস্যা ছিল চাকরি বাকরি করতে, আপনার নিজের একটা পরিচয় করতে? আপনি সব কিছু, আপনি প্যারিশ কাউন্সিলের লোক, আপনি ফাদারের সেক্রেটারি, আপনি আবার কি বলে ক্রেডিটের সভাপতি, সব কিছুতে আপনি মাতবার কমিটি হতো, কত বিচার আচার করছেন, আমি তো সাক্ষী। সভাপতি করতে পারবে না জ্বর বলে সেই পুরো বিচারই থাকলো, কিন্তু সভাপতি তো করতে দিল আপনাকে। এগুলোকে আমরা বুঝি না ভদ্রলোক। আমরা সব কিছু বলি না বলে এই না যে আমরা বুঝি না। পলিটিক্স করি না আর পলিটিক্স বুঝি না, এর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাকে অনেক কিছু ধরাই দিই আজকে। হ্যাঁ, বলছেন না অতিথি পাখি আসবে, এখানে খাবার খাবে, চলে যাবে। মজেস কি বাড়িঘর বেচে দিছে? আমরা কি বাড়িঘর বেচে দিছি? সুরপুর কি আমাদের শ্বশুর বাড়ি? সুরপুর কি আমাদের হ্যাঁ অনেক দূর সম্পর্কের আমরা এখানে চাকরি করতে আসছি? না, সুরপুর আমার বাড়ি, মজেসের বাড়ি। সুরপুর ক্রেডিট, মজেসের ক্রেডিট। কিভাবে অতিথি পাখি হয়? অতিথি পাখির সংজ্ঞা আপনি জানেন? অতিথি পাখি কেন আসে? আপনি তো বললেন যে খাবারের সন্ধানে। আবার যান পড়াশোনা করেন। অতিথি পাখি খাবারের সন্ধানে আসে না, এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে আসে। পারলে আপনি আমাকে ডিফিট করে দেখায়। আপনি তো অল্প বিদ্যা ভয়ঙ্কর, এর একটা মোক্ষম উদাহরণ আপনি নিজে। আমি দেখাই দিই, ভাঙাই দিই আপনাকে। আপনি কি বলছেন? কালবে বা যদিও আপনি প্রকাশ করেন নাই, কিন্তু আমাদের তো বললাম না, বুঝতে বাকি থাকে না যে বিনিয়োগ কাল বেশি রিস্কি নাকি যে আমাদের ছোটখাটো ব্যাংকগুলো আছে রিস্কি। আপনি কতটুকু জানেন আর কতটুকু জানাচ্ছেন মানুষকে? আমি সজল প্লিজ আপনাকে বলছি, কতটুকু জানাচ্ছেন আপনি? ব্যাংক দেউলিয়া হচ্ছে অহরহ, অনেক ব্যাংক, এবং আমাদের আশেপাশে যত ব্যাংক আছে এর মধ্যে ভালো ব্যাংকের সংখ্যা অনেক কম। তারা দেয়, সুদও দেয় অনেক কম, লভ্যাংশ দেয় অনেক কম। আমরা তো এখানে বিনিয়োগ করি প্রত্যেকটা টাকা এটাকে বাড়ানোর জন্য, এটা নিয়ে বসে থাকার জন্য না। আর সুরপুরবাসী জানে ব্যাংক যেগুলো ন্যূনতম ব্যাংক, তারা চেয়ারম্যানকে এসে হয়তো অফার দেয়, আমার ব্যাংকে রাখেন, আমি আপনাকে সহযোগিতা করব, হয়তো ওপেন সিক্রেটের মতো। কিন্তু যেখানে ঢাকা ক্রেডিট, হাউজিং সোসাইটি একটা প্রমাণ দিতে পারবেন কেউ 1,00,000 টাকা রাখছে বা 10,000 টাকা রাখছে, সে 10,000 টাকা ফেরত পায় নাই? খ্রিস্টান সমাজে কোনো একটা দেখাইতে পারবেন না, বরিশাল থেকে শুরু করে নোয়াখালী পর্যন্ত, ইসের পর্যন্ত কোনোটা দেখাইতে পারবেন না। খ্রিস্টান সমাজের সবকটা সমিতিতে ঘাপলা আছে বা আছে, ওগুলা কিছু লভ্যাংশ কোনো কোনো কর্মকর্তা খাইয়ে নিছে। তার মানে এই না যে সমিতি সব শেষ হয়ে গেছে। কালবের বা হাউজিং সোসাইটির বা ঢাকা ক্রেডিটের যেই পরিমাণ সম্পদ আছে, প্রত্যেকটা মেম্বারকে যারা টাকা পাবে বা সঞ্চয় করেছে সবাইকে 10 বার করে ফেরত দিতে যোগ্যতা রাখে। তাহলে কোনটা রিস্ক? ব্যাংক যদি দেউলিয়া হয়, পুরো ব্যাংকের যত মেম্বার আছে গভর্নমেন্ট থেকে শুধু 1,00,000 টাকা ফেরত দিবে। গেস ওখানে 100 কোটি টাকা ছিল বাজেয়াপ্ত। আর কি পরিমাণ ব্যাংক থেকে লোন মানুষকে দেয়, কিভাবে কারাপ্টেড হয় এখন জানেন না? অন্তত এখন তো জানেন আওয়ামী লীগের সময় কি হয়েছে বা দেশে কি হয়েছে, এখন তো জানেন আপনারা। তাই ভুল পরামর্শ বা ভুল ইনফরমেশন মানুষকে দিবেন না প্লিজ। তারপরে আসি, আপনি বলছেন SMS পদ্ধতি চালু করবেন, টাকা জমা দিলে SMS আসবে। আপনারা অনেক আগে এটা আমরা চালু করে দিয়ে আসছি। হ্যাঁ, আজকে মেসেজ পাইছেন না লবণশীল? প্লিজ ডোন্ট গিভ শিট, ঠিক আছে? সঠিক কথা বলেন। আর কপি পেস্টের আপনার তো অভ্যাস তো যায় নাই না, অন্যের খাতা দেখে পরীক্ষা দিয়ে পাশ করার মতো। আমার নির্বাচনের সময় যখন আমি বক্তৃতা দেই,
আপনি লোক পাঠায় পুরাটা রেকর্ড করে আই না, তারপরের দিন আপনার ভাগ্নাকে দিয়ে দেওয়া হয়েছিলেন। ক্যানেডি অনেক ভালো একটা ছেলে, প্লিজ ওর জীবনটা নষ্ট করেন না, প্লিজ। কপি পেস্টের অভ্যাস বাদ দেন, এই SMS সার্ভিস আমরা চালু করে দিয়েছি অনেক আগেই। আপনি এটা নতুন কিছু করতেছেন না। ঋণ খেলাপি বলছেন, আপনি ঋণ খেলাপিতে অনেক বড় স্টেপ নেবেন। প্রিয় শুলপুরবাসী, বলতে বাধ্য হচ্ছি, যদি ক্রেডিটের ভিতরে না ঢুকতাম খুব বেশি ইনফরমেশন পেতাম না। ক্রেডিটের ভিতরে যখন ঢুকেছি, যখন কাজ করেছি সেক্রেটারি হিসেবে, তখন অনেক কিছু দেখেছি যে যত ঋণ খেলাপি আছে এর মধ্যে অনেক বড় দায়ভার সজলদার, অনেক বড় যত ঋণ খেলাপি আছে। এবং ঋণ খেলাপি হচ্ছে তার ভোট ব্যাংক। আমি বলে দিলাম, ঋণ খেলাপিকে তারা সে ভোট ব্যাংক বানিয়েছে। ঋণ দিয়েছে, ঋণ ফেরত দেওয়ার জন্য খুব বেশি ইনিশিয়েটিভ সে নেয় নাই, সম্পর্ক ভালো রাখছে যাতে এইটা তার ভোট ব্যাংক হয়। আমি উল্লাস বা আমাদের টিম, সুমনদা, সজলদা, সজল কস্তা বা শিল্পী মাসি, রিক্তা মামি, এরা প্রচণ্ড পরিশ্রম করছি আমরা এই ঋণ খেলাপির বিষয় নিয়ে। আপনারা দেখছেন, আপনারাই সাক্ষী, শুলপুরবাসী আপনারাই সাক্ষী। আমরা যথেষ্ট পরিশ্রম করছি এটার জন্যে। এটার আমাদের সময় একটাও ঋণ খেলাপি নাই। হয়েছিল, হয় নাই যে তা না, হয়েছিল। আমরা প্রচণ্ড উৎসাহ দিয়েছি, প্রচণ্ড হেল্প করেছি, বাড়ি বাড়ি গিয়েছি, প্রতিবার গিয়েছি, মোটিভেশন দিয়েছি, ব্যাক পেয়েছি, সবাই ফেরত দিচ্ছে। এবং এই ক্যাবিনেট আমি তো 1.5 বছর করে আসি, আমার পরে জনি হাল ধরেছে আরও 1.5 বছরের জন্য। এই সময় যেই পরিমাণ লভ্যাংশ আপনারা পেয়েছেন, অবশ্যই অস্বীকার করি না, কালভে ইনভেস্ট করেছি, কারণ ভরসার জায়গা ছিল আগস্টিন পিকোস্তা, সরি মাই মিস্টেক, আগস্টিন আঙ্কেল যখন কালভের হাল ধরেছে, হাউজিংয়ে তার সাথে কাজ করে আমি দেখেছি। যথেষ্ট সৎ একটা মানুষ এবং খুব প্রোগ্রেসিভ, অনেক উন্নতি করেন। তো তাকে দেখে ভরসাও পেয়েছি এবং জানি যে তার নেতৃত্বে যখন থাকবে, কালভে থেকে আমাদের ইনভেস্টমেন্টে কোনো প্রবলেম হবে না। ইনভেস্ট করেছি, রিটার্ন করেছি, কত কিছু করেছি, কই আমাদের তো কোনো প্রবলেম হয় নাই। আমরা তো কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি এবং লভ্যাংশ সহ বিশাল পরিমাণ লভ্যাংশ আপনারা এই ক্যাবিনেটে পেয়েছেন। আরও তো 2 দিন আছে, অস্বীকার করার কোনো জো নাই। তাই ব্যাংক রিস্কি উইথ ইন্টারেস্ট না, চেয়ারম্যানকে ইন্টারেস্ট দিবে বা কিছু দিবে, এরকম সুবিধা দিবে যেগুলো ন্যূনতম ব্যাংক, এবং বাজেয়াপ্ত হয়ে গেলে পুরা ব্যাংকে মনে হয় বা মেম্বার প্রতি 1 লক্ষ অথবা ব্যাংকে 1 লক্ষ টাকা, কোটি কোটি টাকার এগেনস্টে। কোনটা রিস্কি? আর হাউজিং সোসাইটি বলেন, বলেন, এরা আমাদের শত্রু না ভাই, এটা আমাদের শত্রু না, প্লিজ শত্রু বাড়ায় না। তো ঋণ খেলাপিতে আমি একেবারে অবদান দিই না সজলদাকে, কিন্তু ঋণ খেলাপি তৈরিতে অবশ্যই প্লিজ দায়ভার তোমার নিতে হবে দাদা। তারপরে বলছেন স্টুডেন্ট লোন দিবেন, নিয়ে দেবেন। আমাদের সময় অলরেডি আছে না বিদেশে, এখনও স্টুডেন্টে অলরেডি আমরা স্টার্ট করে আসছি, নতুন কিছু না, কন্টিনিউ করেন, এটি চাই। তারপরে লভ্যাংশ বা শেয়ার পুরোটা দিয়ে দিবেন সেভিংসে। দেখেন, এর সাথে আমি অ্যাট এ টাইমে যোগ করে ফেলি যে আপনি বোনাসও বলছেন, বোনাসও দিবেন 2 বার। এখানে আমরা সঞ্চয় করি, বোনাস নিয়ে আমি বড়দিনের পার্টি বা বড়দিনের কাপড় চোপড় করার জন্য করি না। আমার ভবিষ্যৎ ছেলে মেয়ে এরা যেন ভালো থাকে, তাই সেটা মৃত্যুর পরে হোক আমার, অথবা আগে হোক, জীবন দশায় হোক, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার সন্তান যেন সেটা পায়। অতএব আমি বড়দিনে পার্টি করব, সুন্দর সুন্দর জামা কাপড় কিনবো, দ্যাটস নট মাই পয়েন্ট অফ সেভিংস। এগুলো কখনোই আমাদের সেভিংসের, আমরা সেভিংস করি এখানে বোনাস নেওয়ার জন্য না। যদি আপনার পকেট থেকে দেবেন না আমাদের টাকা, ঠিক না? ওকে, তারপরে যাই। হ্যাঁ, ত্রাণ দিবেন। হ্যাঁ, সমিতির যেন লস না হয় সেটা চিন্তা করে অবশ্যই ত্রাণ দেওয়া ভালো। ত্রাণটা আপনি নতুন কিছু দিবেন না স্টুডেন্টদের বা যারা ভালো স্টুডেন্ট, সেটা তো আপনিও দিচ্ছেন আগে, আমরাও কন্টিনিউ করছি, ভবিষ্যতে কন্টিনিউ হবে, তাই নতুন কিছু না। নৈতিক শিক্ষার এটা আমাকে অনেক পোড়াইছে, যতগুলো সুইসাইড হয়েছে আমাকে অনেক পোড়াইছে। জীবনের মূল্য কি আমি জানি, ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, তো
এই জীবনটাকে সেভ করার জন্যই তো না, এই জীবনটাকে সাজানোর জন্যই তো এত কষ্ট করছি না আমরা। আমার মতো আরও অনেক আছে সোলপুরে যারা অনেক কষ্ট করে বড় হইতেছে। তাই জীবনের মূল্য আমরা বেশি ভালো বুঝি। অবহেলায় যেই জীবনটা অনেকে দিয়ে দিছে, প্রেমের কারণে হোক বা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের কারণে হোক, যে কোনো কারণে হোক, তো সেই সম্মেলনগুলো আমরাও করে আসছি। আপনি করবেন, সাধুবাদ জানাই। আশা করি মজেসও করবে। সেই ব্যাপারে মজেসকে আমি আরও আগায় রাখবো, কারণ মজেস অনেক সঙ্গ সমিতি করে আসা লোক। ঠিক আছে। অ্যাম্বুলেন্সের কথা বলছেন, অ্যাম্বুলেন্সের চিন্তা যে আমাদের ছিল না, বা ক্রেডিটের একটা গাড়ি থাকুক, সেটা অ্যাম্বুলেন্স হোক বা গাড়ি সার্ভিসের জন্য হোক, সেরকম কিছু করি নাই তা তো না, আমরাও চিন্তা করছি। কিন্তু লাভ ক্ষতি দেখতে হয়েছে যে ওইটা যদি আমার এই মানে 7 দিনে 2বার ইউজ হয় আর বাকি 5 দিন ইউজ না হয়, তাহলে তো ওই টাকাটা ইনভেস্ট প্রপারলি হইল না। শত শত গাড়ি আছে। আমি জানি না অ্যাম্বুলেন্সের ব্যাপারটা লাভজনক হবে কিনা, তবে যাই করেন সমিতিতে, সমিতির আপনার নিজের না, আপনার ভোটের জন্য না, সমিতির লাভ হবে এমন কিছু ভেবে যেন করা হয় প্লিজ। সেটা সজলদা করেন অথবা মজেস করেন। সেলাই ট্রেনিং বা এটি সেগুলা আপনিও দিচ্ছেন, আমরাও কন্টিনিউ করছি। বারবার বলছেন আপনি 18টা বা 14টা এনে দিচ্ছেন, 24টা এনে দিচ্ছেন। এগুলা সরকারের সে থেকে বরাদ্দ থাকে। সমিতি শুধু একটু ইনিশিয়েটিভ নিতে হয় যেন সেটা আমার সমিতি পায়। আপনারাও করছেন, আমরাও করছি। আমরা ইনিশিয়েটিভ আরেকটু নিয়ে করছি। জনাব আশরাফ আলী চেয়ারম্যান ছিলেন, তখন তার ব্যক্তিগত থেকেও 10টা করে চেয়ে নিয়ে আসছি। জানি না এই ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন কিনা, কিন্তু উল্লাসকে দেখছি আমি করতে। আশরাফ সাহেব আমাদেরকেও পছন্দ করতেন, আমরাও তার হেল্প পেয়েছি, অস্বীকার করব না। তো এটাও আপনার ইস্তিহারের নতুন কোনো বিষয় না, আমরা করে আসছি। মজেসও করবে, আপনি করবেন জানি। তারপরে এবার আসি একটা মূল পয়েন্টে, যে একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি পড়াইছে এখন এখানে আসতে। আমি চাই নাই দাদা বা সুলপুরবাসী, আমি চাই নাই যে এরকম আসবো, আমার কথায় কেউ কষ্ট পাবে। এখন সচেতন করতে আসছি, কিন্তু একটা ব্যাপার, আমি 3 রাত ঘুমাতে পারি নাই। কত বড় ধৃষ্টতা সজলদা দেখাইতে পারে নিজেকে বাইবেলের সাথে তুলনা করে। কি বলছে? আমি বারবার কেন আসি সেই প্রসঙ্গে, যে ক্লাস 1-এ পড়া বা বই 1 বছর একবারই পড়ে, বা বছরে ওই 1 বছরই পড়ে, তারপরে বছরে অন্য পড়া পড়ে, অন্য সিলেবাস, অন্য বই। তো এগুলো নতুন করে আসবেন। কিন্তু আমাকে যখন প্রশ্ন করে যে আমি কেন বারবার আসি সমিতিতে, কারণ ওই যে বাইবেল আপনারা প্রতিদিন পড়েন, আমি হয়েছি সেই। ভাই, দেশে থাকলে দেখতেন আজকে এত বড় ধৃষ্টতা, বাইবেলের সাথে নিজেকে তুলনা করা। আমি ফাদারের দৃষ্টি আকর্ষণ করব, আমি দেখব ফাদার কোনো স্টেপ নেন কিনা, মাতবর কমিটি বা প্যারিশ কাউন্সিল কোনো স্টেপ নেন কিনা। স্টেপ নেওয়া উচিত সবার, যে বাইবেলের সাথে নিজেকে তুলনা করে। আপনাকে মানে ইলেকশনে পাশ করার জন্য যে কোনো এক্সাম্পল, যে কোনো কিছুর সাথে তুলনা নিজেকে, প্লিজ, দিস ইজ কল্ড ভিলেজ পলিটিক্স। আমার সরল সোজা মা বোনদেরকে ভিকটিম বানানো, সরল সোজা মা বোনদের মূল্যবান ভোটকে ডাইভার্ট করে নেওয়া। অতীতের কথা যদি যাই, কতগুলা সংসার যে নষ্ট হয়েছে আপনার কারণে, আমি সাক্ষী তার। নাম ধরে বলতে পারবো না, কারণ তাতে ফ্যামিলি তারা কষ্ট পাবে। মজেসের চরিত্র অনেক ভালো। মজেসকে আমরা অনেক বকা দিই, অনেকই করি, কিন্তু সত্যি কথা, কোনোদিন ও আমাদেরকে বকে নাই, কোনোদিন ও আমাদেরকে বকে নাই। আমরা কত বকছি, ওর বন্ধু বান্ধবদের দেখছি কত দুষ্টমি করতে, কত স্ল্যাং ইউজ করতে ওর বিরুদ্ধে, কিন্তু এই ব্যক্তি ফিরতিতে কাউকে ফিরাই দেয় নাই গালি, কাউকে ফিরাই দেয় নাই সেই পরিমাণ দুষ্টামি, যেখানে অপমান আছে আড়ালে, সেটা মজেস করে নাই। তাই এই ব্যক্তি যদি সুযোগ না পায়, মজেস যদি এবার পাশ করে, দেখেন আরো কতগুলা নেতৃত্ব তৈরি হবে। সজলদা, আপনার সময় শেষ হয়ে যায় নাই, আরও আছে, আরও সময় আছে। আপনি একটা সম্মানীয় পর্যায়ে থাকেন, সবাই যেন আপনাকে সম্মান করে, সেরকমভাবেই থাকেন।
পাস করার জন্য ভিলেজ পলিটিক্স আর ইউজ করেন না ভাই, অনেক করে ফেলছেন একই পলিটিক্স একই, ঠিক আছে, আর করেন না প্লিজ। তারপরে একটা পলিটিক্স তো চালিয়ে যাচ্ছেন, যখন ইলেকশন আসে তখন প্রার্থনার মানে বাহার, বাকি বছরে ভাই এই যে 3 বছর যে আমরা চালালাম, এই 3 বছর আপনার প্রার্থনা কই গিয়েছিল মহিলাদের নিয়ে? প্রার্থনাটাকে অস্ত্র বানাচ্ছেন, এইটাকে বলে প্রার্থনাকে ইউজ করা। আমার মনে আছে একটা সময় এত কম্পিটিশন করছেন আপনি আর হিবারদের যখন করছিলেন, তখন ফাদার কিন্তু রাগ করে বলছিল যে প্লিজ বিয়ের সময় আর প্রার্থনাকে ইউজ করবেন না, কিন্তু আপনারা করেই যাচ্ছেন। প্রার্থনা করবেন আর 1,000 করে টাকা উপহার দিবেন মহিলাদের, এটাকে কি ভোট কেনা বলে না? আর কতদিন এইভাবে? আমি সজল কস্তার উদাহরণ দিলাম না, বেচারা এত কষ্ট করে ঘাম ঝরায়া, হ্যাঁ, আমাদের মিটিং করতো, আবার গিয়ে রিক্সা চালাতো, রিক্সা চালায় এসে মিটিংয়ে অ্যাটেন্ড করতো। সে যদি এত পরিশ্রম করতে পারে, সজলদা আপনার তো অনেক মেধা আছে, অনেক কিছু আছে, আপনার একটা ক্যারিয়ার হওয়া উচিত না? দিস ইজ নট এ ক্যারিয়ার যে সারা জীবন ভিলেজে থাকবেন, ভিলেজ পলিটিক্স করবেন, আপনি প্যারিশ কাউন্সিল, আপনি মাতবর কমিটি, আপনি ফাদারের সেক্রেটারি, আপনি সুলপুর ক্যাবিনেটে গিয়ে আপনি বিসিএর হর্তাকর্তা, আওয়ামী লীগের বলে আবার আপনিও অনেক কিছু। কি ভাই, অনেক দুঃখের কথাগুলো বলি, কারণ সবার পেছনে আপনি লাগেন। যখনই যে নতুন মানুষটা আসে, আপনি নতুনদের কোনো দিন সুযোগ দেন নাই। আমাকে যেইভাবে আপনি বিরোধিতা করছেন চিন্তার বাইরে, আমি তো হাত পেতে আপনার আশীর্বাদ নিচ্ছি, আর বারবার আপনার কাছে গেছি, আমি বলছি দাদা আপনার কাছে আমি কাজ শিখতে চাই, দিচ্ছেন সুযোগ আমাকে, আর এখন বলেন যে আপনি নতুনদেরকে সুযোগ দিতে চান। ফালতু কথা বলেন, নতুনদের একমাত্র বিরোধী আপনি এই ইসে। আর আপনি দেশে থেকে সব ইয়ে করেন, আর অতিথি পাখি এরা না ভাই। সফল প্রেসিডেন্টের মধ্যে যারা যারা আছে সবাই তো চাকরিজীবী। শ্যামলদা ঢাকা চাকরি করতো, সেখানে সমিতিতে সময় দিত। অতুলদা ঢাকা ন্যাশনাল ব্যাংকের বড় একজন কর্মকর্তা, সারাদিন ওখানে কাজ করে এখানে এসে সময় দিত। আর কার কথা বলবো, সবাই তো। তাপসদা ঢাকায় চাকরি করে, সমিতিতে একজন ডাইনামিক লোক তাপসদা। উল্লাস বিশাল বড় দায়িত্ব পালন করে, আপনি গেছেন কিনা আমি জানি না। ও তো ওখানে যথেষ্ট পরিশ্রম করতেছে, ছেলেদেরকে এতজনকে জব দিছে ওখানে, এত আশীর্বাদ ওর উপরে, তারপরে তো এখানে সময় দিছে। একমাত্র ব্যক্তি আপনি যে এই সমিতির জন্য এত স্যাক্রিফাইস করেন যে আপনার নিজের কোনো ক্যারিয়ারের দরকার নেই, আপনি সর্বোপরি থেকে যাবেন একদম, এবং বারবারই প্রেসিডেন্টশিপ আপনার জন্য বরাদ্দ থাকবে। দাদা এমন করেন না যে একটা সময় নিজেও বিরক্ত হয়ে যাবেন। মজা যদি এবার উৎসাহ হারায় না, নতুন কেউ আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আগামী 1-2 টার্মের মধ্যেই দেখবেন এখানে পাবেন না, প্রতিদ্বন্দ্বী কেউ পাবেন না। আপনি দাঁড়াবেন বারবার, একবারে পাশ করে যাবেন, কারণ নাই তো, আর প্রতিদ্বন্দ্বী কেউ দাঁড়াবে না। আমি বলতেছি, আমি গ্যারান্টি দিচ্ছি এগুলা। বা যদি দাঁড়ও করেন না, হয়তো সাজানো দাঁড়া করাবেন, ঠিক আছে, সাজানো দাঁড় করাবেন, কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না, আস্তে আস্তে এটা উৎসাহ হারাবে। এই সমিতিটা আপনার আমাদের সবার, এটাকে উপরে উঠান দাদা। সম্মান অর্জন করা যায়, প্রতিদিন অর্জন করা যায়, প্লিজ অর্জন করেন। আবারও আগের মতো সেই সম্মান দেবো, একসাথে চলবো, সব কিছু করবো। শুধরাতে হয় ভিতরে, প্লিজ শুধরান। সবার কাছে আবার আমি ক্ষমা চাই, আমি পুরো টার্মটা আমি কমপ্লিট করতে পারি নাই। আপনারা জানেন বিদেশের ব্যাপারটা অন্যরকম। তারপর আমি অনেক 2টা বছর আমি থেকে গেছি, আমার ভিসা আরও অনেক আগে হয়েছে, আমার প্রসেসের লাস্ট ওয়ার্নিং চলে আসতেছিল, আমি আসতে বাধ্য হয়েছি। না হলে যে সোনার আমাকে দিছেন হাতে, যে সম্মান আমাকে দিছেন, আমি কোনো দিন সেটা বরখেলাপ করতাম না বা অবহেলা করতাম না, যদি আমি শেষ দিন পর্যন্ত প্রতিটা কাজ কমপ্লিট করে আসছি। আমার কাজে আশা করি কোনো ভুল ভ্রান্তি পান নাই। সবচেয়ে সাকসেসফুল এজিএমও পাইছেন আমার উপস্থাপনায়। আমি আপনাদেরই সন্তান, আমার কোনো ভুল হলে মাফ করবেন। আবারও শেষে, এখানে মজেস না হলে অন্য নতুন কেউ যদি হতো, আমি একই কথা বলতাম,
আমি সচেতনতার বিরোধিতা না, আমি সচেতনতার বিরোধিতা করতেছি না। কিন্তু একটা জেনারেশন ক্রিয়েট হবে না প্লিজ? দেখেন, ভালো করে তাকিয়ে দেখেন, মজেসের পরে বিশাল বড় গ্যাপ থাকবে। কিন্তু এখন যদি নতুনরা ঢোকে, মজেস ঢোকে, উৎসাহ পাবে। আর সজলদা যদি দেশে বাইরে না যায়, কোনো কিছু না করে, সে তো সজলদা তো আছেই। প্লিজ সুরপুরবাসী, নতুনদের সুযোগ দেন। আমাকে দিয়ে দেখছেন, আমার অন্য কারণে আমার আসার কারণ তো অন্য, বারবার ওইটাই ফলো আপ করবে মানুষ। কিন্তু আমার যতটা দিন ছিলাম, আমার কোনো আচার ব্যবহারে কেউ কষ্ট পাইছেন? কেউ, কাউকে কোনোদিন আমি কষ্ট দিছি? যারা আমার বিরোধিতা করছেন তাদেরকেও আমি পাঁচ ছুঁয়ে সালাম করছি। আমার ভিডিওটা তারা যদি দেখেন, দেখবেন, মনে করবেন অবশ্যই আমার কথা, আমি জানি। ভেতরে ভেতরে আমার জন্য প্রার্থনা করেন। আমার যাদের বিরোধিতা করছে তাদের মধ্যে অনেকেই আমাকে পরে অনেক আদর করছে, অস্বীকার করব না। রিয়েলাইজেশন তাদেরও হয়েছে যে না, এই ছেলেটাকে সুযোগ দিছি, ও ভালো কাজ করছে। অতিথি পাখি আইসা খাইয়া চলে যাবে না, এই উদাহরণ দেয়। আমরা দিয়ে আসছি, ইভেন আমার শ্রম, আমার পরিশ্রম, আমার টাকা দিয়ে আসছি, নিয়ে আসি নাই কিছু। পরিশেষে আবার সুরপুরবাসীর কাছে মাপ চাই প্লিজ। আমি পুরো টার্মটা কমপ্লিট করতে পারি না, এই দুঃখটা আমার আজীবন থাকবে। কিন্তু ঈশ্বর যদি কোনো দিন সুযোগ দেয়, আমি সেটা ফিরিয়ে দেবো আপনাদেরকে। আমি আপনাদের সেবায় থাকতে চাই। প্রার্থনায় তো এখন দূরে থেকে প্রার্থনাটাকেই করতে পারি। কোনো দিন যদি ঈশ্বর এখান থেকেও কোনো সুযোগ দেয়, আমি সুরপুরের জন্য অনেক কিছু করব। সুরপুরের জন্য অনেক পোড়ায়। আমি আপনাদেরই সন্তান। ভুল হলে মাফ করবেন। ধন্যবাদ।